মুখ্যমন্ত্রী সব কথার উত্তর দিতে হবে বলে আমার মনে হয় না। এই মঞ্চ থেকে ওই মঞ্চে হেঁটে যাচ্ছেন আর কি বলছেন, আমার মনে হয় উনি নিজেও জানেন না উনি কি বলছেন। নির্বাচন হলে তারা হারবে। মানুষের উপর আস্থা না থাকার জন্য নির্বাচনের আগেই বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস এই বিক্ষোভগুলো করছে। সন্দেশখালিতে এনএসজিকে আসতে হলো, সেখানে রোবট দিয়ে বোমাকে নিষ্ক্রিয় করতে হচ্ছে। 3 জন মারা গেল, বাড়ির ছাদ উঠে গেল, বিস্তীর্ণ অঞ্চল ধ্বংস হলো। মুখ্যমন্ত্রী বলছেন চকলেট বোমা। ইন্ডাস্ট্রি তখনই হবে, ইনভেস্টমেন্ট তখনই হবে যদি আপনার রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে। পশ্চিমবঙ্গে প্রথমে আইন শৃঙ্খলা ঠিক করব, ডেভেলপমেন্ট হবে, ইনভেস্টমেন্ট হবে, ইন্ডাস্ট্রি আসবে, কর্মসংস্থান হবে। আর কর্মসংস্থান হলে জয় বাংলা বলে কাউকে অন্যের মাথা ফাটাতে হবে। একদিকে সজল ঘোষ, একদিকে অগ্নিমিত্র পাল, অন্যদিকে আবার রেখা পাত্র বারবার বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। কোথাও কি এর পিছনে কোনো রাজনৈতিক চক্রান্ত রয়েছে, কি বলছে? অবশ্যই রাজনৈতিক চক্রান্ত আছে। তার কারণ হচ্ছে, দেখুন, আমাদের গণতান্ত্রিক দেশে মানুষ তাদের জনপ্রতিনিধি নির্বাচন করে এবং সেই মতোই প্রতি 5 বছর অন্তর নির্বাচন হয়। তো প্রতি 5 বছর অন্তর নির্বাচন কমিশন নির্বাচন কন্ডাক্ট করছেন, সমস্ত রাজনৈতিক দল তাদের প্রতিনিধি দিয়েছেন, আমরাও দিয়েছি। তো মানুষের উপর আস্থা না থাকার জন্য নির্বাচনের আগেই বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস খুব পরিকল্পিতভাবে বিক্ষোভগুলো করছে। আসলে মানুষের প্রতি তাদের আস্থা নেই, কারণ নির্বাচন হলে তারা হারবে। সেই জন্য আমাদের প্রার্থীরা যাতে ভোটারদের কাছে পৌঁছাতে না পারে বা বিভিন্নভাবে তাদেরকে আটকানোর চেষ্টা করছে, যেটা গণতন্ত্রের পরিপন্থী। আর তৃণমূল কংগ্রেসের মানুষের প্রতি আস্থা নেই বলে এই কাজগুলো করছে। মমতা ব্যানার্জি আজকে তার ভাষণ সভা থেকে বলেছেন যে বাংলা সব দিকে এগিয়ে যাচ্ছে আর ওরা তাই হিংসায় জ্বলছে এবং লুচির মতন ফুলছে। মূলত বিজেপিকে কটাক্ষ করে তিনি এই উক্তি দিয়েছেন। দেখুন, এগিয়ে বাংলা মুখ্যমন্ত্রী বলেন, একটা সময় বলছেন এখনও সব কিছুতে এগিয়ে চলছে। এই এগিয়ে চলাটা আমরা কি দেখতে পেলাম? যে সন্দেশখালিতে এনএসজিকে আসতে হলো, সেখানে রোবট দিয়ে একটা বোমাকে নিষ্ক্রিয় করতে হচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন চকলেট বোমা। অর্থাৎ ভূপতিনগরে আমরা ছোটোবেলায় বুড়িমার চকলেট বোমা ফুলিয়েছি, আর ভূপতিনগরে দেখলাম পিসিমার চকলেট বোমা। যে পিসিমার চকলেট বোমাতে 3 জন মারা গেল, বাড়ির ছাদ উঠে গেল, বিস্তীর্ণ অঞ্চল ধ্বংস হলো। এটা হচ্ছে পিসিমার চকলেট বোমা। তো এনএসজিকে এসে রেড করে নিষ্ক্রিয় করতে হচ্ছে, সেগুলো তো এখানেই ছিল। তো মুখ্যমন্ত্রী যদি বলেন এটাতেই এগিয়ে বাংলা, মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে এটা এগিয়ে বাংলা। একটা সময় কাশ্মীরে এগুলো হতো আমরা জানতাম, আজকে কাশ্মীর ঠান্ডা হয়ে গেছে, কাশ্মীর আর এগুলো হয় না, মুখ্যমন্ত্রীর এগিয়ে বাংলাতে এগুলো আমরা দেখতে পাচ্ছি। জেপি নাড্ডা তার একটি ভাষণে বা বক্তৃতায় বলতে পারেন তিনি জয় বাংলা বলেছেন এবং সেই বিষয়কে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করেছেন এবং তিনি বলেছেন যে জয় বাংলা না বললে এখন আর চলবে না, মানে এটাই একমাত্র পথ। দেখুন, বাংলার জয় হোক, বিহারের জয় হোক, উত্তরপ্রদেশের জয় হোক, এ কথা বলার মধ্যে তো কোনো অন্যায় নেই। আমরা যারা বিজেপি করি, আমরা যারা বাঙালি, আমরা কি চাই না বাংলার জয় হোক? আমরা তো চাই বাংলার জয় হোক। আর জয় বাংলা কথার মধ্যে কোনো অসুবিধা নেই। কিন্তু জয় বাংলার সাথে যখন বোমা বিস্ফোরণ হয়, জয় বাংলা বলে যখন ওই সন্দেশখালিতে এই সমস্ত বিদেশি অস্ত্র মজুত করা হয়, জয় বাংলা বলে বলে যখন অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ঢুকিয়ে দেওয়া হয়, জয় বাংলা বলে যখন পরিকল্পনা করা হয় পশ্চিমবঙ্গের একটা অংশকে বাংলাদেশের সাথে যুক্ত করে দেওয়ার, সেই জয় বাংলা স্লোগানটায় আমাদের নিশ্চয়ই আপত্তি আছে। আদারওয়াইজ বাংলার জয় হোক, বিহারের জয় হোক, উত্তরপ্রদেশের জয় হোক, এর মধ্যে কার কি আপত্তি থাকবে? বহরমপুরে ভোট প্রচারে এসে যোগী আদিত্যনাথ বলেন উত্তরপ্রদেশ এখন হিংসা হয় না, দেশকে যে দিশা দেখাতো বাংলা, সেই বাংলায় এখন দিশাহীন। দেখুন, আজকে যোগীজি যেটা বলেছেন এটা তো ঘটনা। আজকে উত্তরপ্রদেশে সেখানে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট আসছে, সেখানে রাস্তাঘাট দেখুন উন্নয়ন হচ্ছে। আজকে অযোধ্যাতে রাম মন্দির তৈরি হওয়ার পরে আজকে সারা পৃথিবীর একটা পর্যটন কেন্দ্র, ধর্মীয় পর্যটন কেন্দ্র অযোধ্যা হয়েছে। আর একটা পৃথিবীর পর্যটন কেন্দ্র যদি অযোধ্যা হয় তো খুব স্বাভাবিকভাবেই সেখানে ট্যুরিজম জমবে, সেখানে কর্মসংস্থান হবে। একটা সময় বামপন্থীরা বলতো মন্দির করে কি হবে, মন্দির কি ভাত দেবে? আজকে তো আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, মন্দির ভাত দিচ্ছে, আপনি সেখানে কাজও পাচ্ছেন, ভাতও পাচ্ছেন। অর্থাৎ এইটা হচ্ছে ডেভেলপমেন্টের মডেল। পশ্চিমবঙ্গে সেই ডেভেলপমেন্ট মডেল নেই। তো খুব যোগীজি খুব স্বাভাবিক বলছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, ইন্ডাস্ট্রি তখনই হবে, ইনভেস্টমেন্ট তখনই হবে যদি আপনার রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে, যেটা যোগীজি করে দেখিয়েছেন উত্তরপ্রদেশে। এবং আমরা যেদিন এখানে ক্ষমতায় আসবো, আমরা ঠিক যোগীজির মডেলেই আমরা পশ্চিমবঙ্গে প্রথমে আইন শৃঙ্খলা ঠিক করব। আইন শৃঙ্খলা ঠিক হলে ডেভেলপমেন্ট হবে, ইনভেস্টমেন্ট হবে, ইন্ডাস্ট্রি আসবে, কর্মসংস্থান হবে। আর কর্মসংস্থান হলে জয় বাংলা বলে কাউকে অন্যের মাথা ফাটাতে হবে না।
আচ্ছা, বিরোধী দলগুলো, দেশের বিরোধী দলগুলো বারংবার বলেছে যে যে কেন্দ্রীয় সংস্থাগুলি আছে সেই কেন্দ্রীয় সংস্থাগুলিকে বিজেপি কাজে লাগাচ্ছে, এবং এই বিষয় নিয়ে কিছুদিন আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছিলেন আফগান দুর্নীতি মামলায়, এবং সেই বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট এখন ইডির উপর নির্দেশ দিয়েছেন যে কেন লোকসভা নির্বাচনের আগেই তাকে গ্রেপ্তার করা হলো তার জবাব। এই বিষয়ে কি বলবেন? এরকম বিজেপিকে এখানে বারবার টানা হচ্ছে। প্রথম তো হচ্ছে যে দেখুন, আমাদের দেশের আইন অনুযায়ী কাউকে গ্রেপ্তার করার পরে তাকে কোর্টে প্রডিউস করতে হয়। কোর্টের যারা বিচারক আছেন, কোর্টের বিচারক যে আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটা সঙ্গত করে বিচার করে বেল দিতে পারেন। তো আপনি যদি অরবিন্দ কেজরিওয়ালের কথা ধরেন, তাহলে একাধিকবার তাকে প্রথমে নোটিশ করা হয়েছিল, তিনি যাননি, তারপরে গ্রেপ্তার করেছে, গ্রেপ্তার করে সুপ্রিম কোর্ট অবধি গেছে, সুপ্রিম কোর্টও বেল রিজেক্ট করেছে। অতএব এখানে তো বলতে পারবেন না যে একতরফাভাবে এজেন্সি কিছু করেছে। এজেন্সি যদি ভুল করে থাকতো সুপ্রিম কোর্ট তো বেল দিতেই পারতো। সুপ্রিম কোর্ট যখন বেল দেয়নি, তার মানে যেটা করেছেন আইনসঙ্গতভাবে করেছেন। অতএব এখানে কোন কাগজ কে বললো, বিরোধীরা কি বললো, সেটা আমার মনে হয় না খুব গ্রহণযোগ্য হবে। কোটি কোটি টাকা খরচ করে তো তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে গেছিলো, যাদের চাকরি গেছে তাদের সেই কেস নিয়ে। সুপ্রিম কোর্টও তো তার উপর কোনো স্টে দেয়নি, তার মানে সেটা আইন মেনে, বিধি মেনে হয়েছিল। তদন্ত তো কোর্টের নির্দেশ হয়েছে, হাইকোর্টের নির্দেশে তদন্ত হয়েছে। তো এখানে সিবিআই ইডি কোথা থেকে আসছে? যা হচ্ছে বিচার ব্যবস্থার তত্ত্বাবধানে বিচার ব্যবস্থার নির্দেশ হচ্ছে। এবার যারা তাতে জেলে যাচ্ছেন তারা প্রচার করছে, তাতে খুব বেশি লাভ হবে না, মানুষও তাদেরকে বিশ্বাস করে না আজকাল। একটা শেষ প্রশ্ন করবো যে লোকসভা নির্বাচনের প্রচারে ইতিমধ্যে মমতা ব্যানার্জি বেরিয়েছেন, এবং সেখানে একটি সভা থেকে তিনি বলছেন বিজেপিকে কটাক্ষ করে যে সংবিধানটাকে টুকরো টুকরো করে ফেলেছে, দেশটাকে বিক্রি করেছে, সংবিধানটাকে বিক্রি করেছে, মানুষ মানবিকতার জিনিসটাকেও বিক্রি করে দিয়েছে। দেখুন, মুখ্যমন্ত্রী সব কথার উত্তর দিতে হবে বলে আমার মনে হয় না। উনি এই যে গরমের মধ্যে সার্কাস দেখানোর মতো এই মঞ্চ থেকে ওই মঞ্চে হেঁটে যাচ্ছেন আর কি বলছেন, আমার মনে হয় উনি নিজেও জানেন না উনি কী বলছেন। তো অতএব সব কথার উত্তর দেওয়ার দরকার আছে বলে মনে হয় না। আমার তো মনে হয় যে এখন উনি সার্কাসের জোকারের মতো ব্যবস্থা করছেন। ওনাকে দেখে এন্টারটেন হয়, ওনাকে দেখে হাসি হয়, ওনাকে দেখে মিম হয়। সিরিয়াস কোনো বিষয়ে ওনাকে নিয়ে কেউ আলোচনা করে বলে আমার মনে হয় না। উনি বারবার বিজেপির উপরে একের পর এক প্রশ্ন ছুটছে, একের পর এক তাকে কটাক্ষ করে এই সমস্ত। না, বিজেপিকে তো ছাড়তে হবে, কারণ উনি তো ইন্ডি জোটের সদস্য। কারণ ওনার প্রধান প্রতিপক্ষ তো এনডিএ, আর উনি তো ইন্ডি জোটের সদস্য। ওনার সাথে তো সিপিএম আছে, ওনার সাথে তো কংগ্রেস আছে, ওনার সাথে তো বাকি দলগুলো আছে। তো ওনার প্রতিপক্ষ বিজেপি, তো খুব স্বাভাবিকভাবে বিজেপিকেই তো বলবেন। উনি তো কংগ্রেসকে বলবেন না, উনি তো সিপিএমকে বলবেন না। কারণ উনি খুব ভালো করেই জানেন উনি সারা দেশে 45টা সিট দিয়েছেন। 45টা সিটের মধ্যে যত সিটই পান অন্তত সরকার তৈরি করতে পারবেন না। যদি কখনও সরকার তৈরি করার পরিস্থিতি হয়, তো বিজেপি বিরোধী সমস্ত দল মিলেই সরকার হবে। তো তাদের বিরুদ্ধে বলার তো কোনো মানে হয় না।